আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বিবিসি আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ মাধ্যম। এই বিবিসি বাংলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রচারিত হবে, এরকম একটি সংবাদ আমরা কয়েকদিন ধরেই শুনছিলাম। আজ ৬ অক্টোবর সোমবার সকাল ৯টায় বিবিসি তারেক রহমানের কাছ থেকে গৃহীত সেই সাক্ষাৎকারটির প্রথম পর্ব তারা প্রচার করেছে। প্রায় ৪৫ মিনিটের এই সাক্ষাৎকারে তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী তা নিয়ে কথা বলেছেন, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন, দেশের দুর্নীতি নির্মূলে অর্থনৈতিক ব্যবস্থাপনা, এমনকি আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ প্রসঙ্গ, নানা বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ এই দীর্ঘ সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং তাদের একজন সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল তারা এই দীর্ঘ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন। এই সাক্ষাৎকারে ক্যাটাগরিক্যালি কতগুলি প্রশ্ন তারা করেছেন এবং তারেক রহমান অত্যন্ত ধীর স্থির শান্তভাবে এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। ভূমিকায় বলা বাহুল্য, তারেক রহমান কোনো প্রশ্নে উত্তেজিত হননি, কোনো প্রশ্নে তিনি বাহুল্য অ্যাপ্রোচ করেননি। এমনকি যেখানে যেখানে তার ব্যক্তিগত পীড়ার বিষয়গুলো আছে অথবা রাজনৈতিকভাবে বিএনপি এবং ব্যক্তিগতভাবে তিনি তার পরিবার নানা রকমের নিগ্রহের মধ্য দিয়ে বিগত ১৭টি বছর গেছেন, এ সমস্ত প্রসঙ্গ এই সাক্ষাৎকারে আসলেও তিনি অত্যন্ত শান্ত চিত্তে খুব স্থিরভাবে প্রয়োজনীয় কথাগুলোকে বলেছেন। সেখানে বিদ্বেষ ছিল না, সেখানে আক্রোশ ছিল না, সেখানে প্রতিহিংসা ছিল না। আমরা ভূমিকায় এই কথাটুকু স্বাভাবিকভাবেই বলে নিতে পারি। এখন আসি আমি সাক্ষাৎকার সম্পর্কে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে, তিনি যে জবাব দিয়েছেন তার একটি সামারি এবং সেই প্রসঙ্গে আমাদের কিছু মতামত করতে পারি। আজকের এই সাক্ষাৎকারটি আমি দেখেছি অত্যন্ত নির্মোহভাবে, কিন্তু আমার বিশ্লেষণটি পুরোপুরি নির্মোহ নাও হতে পারে। এটি একজন রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিভাবে দেখেছি সেভাবে হয়তো আমি কিছু কথা বলবো। এমনকি বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কিছু প্রত্যাশার কথাও হয়তো এই আলোচনায় আমি বলতে চেষ্টা করব। আমরা প্রথমেই দেখি মিস্টার সাব্বির তাকে প্রশ্ন করেছেন যে এই দীর্ঘ সময় তিনি গণমাধ্যমের মুখোমুখি কেন হননি। আমরা একথা জানি যে প্রায় ২ দশক পরে তারেক রহমান সাহেব কোনো গণমাধ্যমের সাথে তিনি ভিজুয়ালি একটি সাক্ষাৎকার দিলেন। এই প্রশ্নটি যখন সামনে আসলো তারেক রহমান সাহেবের যে দীর্ঘ সময় তিনি কেন কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি, তিনি খুব পরিশীলিত জবাব দিয়েছেন এবং যেটি ন্যায়সঙ্গত এবং আমরা নিজেরাও জানি যে বাংলাদেশের আদালতকে ব্যবহার করা হয়েছিল তারেক রহমান ফেরারি আসামি, তার বক্তব্য বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রকাশ বা প্রচার করা যাবে না, এই ধরনের একটি নিবর্তনমূলক অবস্থা তৈরি করা হয়েছিল, যার ফলে সেই সময় কোনো মিডিয়া যদি তারেক রহমানকে জনগণের সামনে উপস্থাপন করার মতো মানসিকতাও পোষণ করে, তারা এই আইনি বাধ্যবাধকতা বা সেই সময় সরকারের এই বিরূপ অবস্থানের কারণেই তারা তারেক রহমান সাহেবকে জনগণের সামনে তাদের ইচ্ছে থাকলেও উপস্থাপন করতে পারেনি। সে কথাটি তারেক রহমান বলেছেন এবং গণমাধ্যমকে তিনি নিজে ইচ্ছা করে এড়িয়ে গেছেন তেমন না, তিনি পারেননি, বাস্তবতা তাকে পারতে দেয়নি। এরপরে দেশে ফেরা নিয়ে তাকে যে প্রশ্ন করা হয় সেখানে তিনি যথার্থই বলেছেন যে অনেকগুলো সঙ্গত কারণে তার দেশে ফেরা বিলম্বিত হয়েছে, তিনি অবিলম্বে দেশে ফিরছেন, এটি তিনি নিজের মুখে এবার নিশ্চিত করলেন। আমরা তো বেশ কিছুদিন ধরে বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দ বা বিএনপির যারা মুখপাত্র তারা প্রশ্নের জবাবে এই কয়েক সপ্তাহের মধ্যে এটিও আমরা শুনছি আরও কয়েক সপ্তাহ পূর্ব থেকে, ফলে এ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার তারেক রহমান সাহেব বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে নিজের মুখে যখন বলেছেন যে তিনি দ্রুতই ফিরবেন, বিশেষ করে তিনি একজন রাজনৈতিক কর্মী, নির্বাচন একটি রাজনৈতিক দলের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা তিনি দেশে ফিরে করবেন, এটি তিনি নিশ্চিত করেছেন। নেক্সট যে কোশ্চেনটি ওখানে আলোচিত হয়েছে যে যে প্রশ্নকর্তা বলেছেন যে আপনাকে আপনার দলের অনেক নেতা একমাত্র মাস্টার মাইন্ড, অর্থাৎ জুলাই আন্দোলনের 2024 সালের যে আন্দোলন সেটাকে একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে অ্যাড্রেস করেছেন, এই বিষয়ে আপনি নিজেকে মাস্টার মাইন্ড মনে করেন কিনা। তারেক রহমান সাহেব অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত যুক্তিসঙ্গত
এবং একটা মানবিক জবাব তিনি দিয়েছেন, আমি এটি বলবো। আমরা জানি এই মাস্টার মাইন্ড প্রশ্নটি কিন্তু শুধু বিএনপির নেতাদের পক্ষ থেকে উঠেছে তা কিন্তু না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এক বক্তৃতায় তিনি তারেক রহমান সাহেবকে আন্দোলনের মাস্টার মাইন্ড অভিহিত করেছেন। বিএনপির নেতাকর্মীরা তো করেছেনই, এছাড়া গণ অধিকার পরিষদের নূরের সাক্ষাৎকারে তারেক রহমান এই আন্দোলনে কিভাবে যুক্ত ছিলেন, কিভাবে তিনি ইন্সপায়ার্ড করেছেন তার ভূমিকা সম্পর্কে বিএনপির নেতাকর্মীরাও অনেকে যেভাবে বলতে পারেননি সেভাবে নুরুল হক নূর কিন্তু বলেছিলেন। কিন্তু তারেক রহমান যথাযথ বিনয়ের সঙ্গে তিনি বলেছেন তিনি মোটেও তা মনে করেন না এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তিনি এখানে একটা বিস্তৃত বর্ণনা দিয়েছেন যে আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, ৩৬ জুলাই বা ৫ই আগস্ট। কিন্তু এই আন্দোলন তো শুধু জুলাই মাসের আন্দোলন না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। সেখানে জনগণের কি অংশগ্রহণ ছিল, রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা তিনি বলেছেন। সর্বশেষ তিনি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা বলেছেন। তিনি খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি জনতার আন্দোলন ছিল। এখানে তিনি সাধারণ মানুষের নানা নিম্ন শ্রেণীর পেশার মানুষের কথা তিনি ক্যাটেগরিক্যালি অ্যাড্রেস করেছেন। তিনি কৃষকের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, গার্মেন্ট শ্রমিকের কথা বলেছেন, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের কথা বলেছেন, সামরিক আমলাদের কথা বলেছেন। তিনি একই সাথে গৃহিণী তার আন্দোলনে অংশগ্রহণকারী বাচ্চার পিছনে ছুটে রাস্তায় দাঁড়িয়েছেন, শিশুরা এই আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সব কিছু তিনি যথাযথভাবে মনোযোগ দিয়ে অ্যাড্রেস করে সর্বশেষ তিনি যে কথাটি বলেছেন আমি অত্যন্ত চমৎকৃত হয়েছি। আমি ধারণা করি বাংলাদেশে যারা তার সাক্ষাৎকারটি শুনেছেন সবাই নিশ্চয়ই এ বিষয়ে তারেক রহমানের প্রশংসা করবেন, এবং এটি করতে হবে এ কারণে মনে করি যে এটি হচ্ছে প্রকৃত কথা, জনগণের নেতার কথা। তিনি বলেছেন এই আন্দোলনে ব্যক্তিগতভাবে কেউই মাস্টার মাইন্ড নয়, কোনো দলের কৃতিত্ব নাই, এখানে মাস্টার মাইন্ড হলো গণতন্ত্রকামী সাধারণ মানুষ। এটি যথার্থই বলেছেন। আসলে এটি একটি গণ আন্দোলন ছিল। বাচ্চা যখন আন্দোলনে অংশগ্রহণ করে তার মাকে দেখা গেছে পানির বোতল হাতে রাস্তায় দাঁড়িয়ে তিনি তার অক্ষমতার কথা বলছেন যে মা আমি এর থেকে তো বেশি কিছু পারবো না, তোমাদের জন্য আবার দোয়া থাকলো এবং এই পানি নিয়ে যাও, তোমরা পানি পান করো, আমি এর চেয়ে বেশি কিছু পারবো না। এরকম আবেগঘন কথা মায়েদের মুখে আমরা শুনেছি। তারেক রহমান যথার্থভাবেই সেই মায়েদের কৃতিত্বের কথা, সেই সাধারণ মানুষের কৃতিত্বের কথা তিনি অ্যাড্রেস করেছেন। এখানে নির্বাচন এককভাবে না জোটগতভাবে হবে সে প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন। তিনি ৬৪টি দল এই গণ আন্দোলনে নানাভাবে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে বিএনপির সঙ্গে অনেকের পূর্বে থেকে জোট ছিল, যুগপৎ আন্দোলনে অনেকে বিএনপির সঙ্গে অংশগ্রহণ করেছেন। এমনকি তিনি এক্ষেত্রে একটি সুন্দর উপস্থাপনা করেছেন যে আজকে যে রাষ্ট্র মেরামতের কথা বিএনপি বলছে, এই রাষ্ট্র মেরামতের ৩১ দফা, এটি একদিনে ৩১ দফা হয়নি। এটি প্রথমে ছিল ভিশন 2030, তারপরে এটি ২৭ দফা ছিল বিএনপির। পরবর্তী যুগপৎভাবে যারা আন্দোলন করেন তাদের সঙ্গে আলোচনার সাপেক্ষে এটি ৩১ দফায় রূপান্তরিত হয়। ফলে এভাবে যাদের কন্ট্রিবিউশন ছিল তাদেরকে নিয়ে তিনি নির্বাচন করবেন এমনটি বলছেন। বাংলাদেশের সংবিধান মেনে যারা রাজনীতি করতে চান তারা তাদের রাজনৈতিক ভাষা পরিভাষা তাদের সুবিধা মতো ব্যবহার করবেন। এক্ষেত্রে বিএনপির যেমন কোনো এম্বার্গো নেই, বিএনপির হতাশারও কিছু নেই। বিএনপি যারা এই আন্দোলনে ছিল, যারা আগ্রহী তাদেরকে নিয়ে বিএনপি আগামী নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণ করবেন এমন ইঙ্গিতই তার বক্তব্যে মিলেছে। বিএনপির মনোনয়ন নিয়ে তিনি কথা বলেছেন। এই মনোনয়ন প্রসঙ্গে তিনি বলছেন যারা এলাকার সাথে সম্পৃক্ত, মুরব্বী, তরুণ, শিক্ষিত সকলের সাথে যারা সম্পৃক্ত, জনগণের সমস্যার কথা যিনি শুনতে পারবেন, যিনি জনগণ কর্তৃক সমর্থিত, এমনকি এটি দলের বিষয় নয়, এটি জনগণের বিষয়। শুধু দলের সমর্থন পেলেই নির্বাচনে ভালো ফলাফল করা যাবে না, এখানে সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন হবে। এ কথাগুলো তিনি বলে সেই নিরিখেই তার দল থেকে এবার মনোনয়ন দেওয়া হবে এমনটি তিনি বলেছেন। এখানে দলের একজন কর্মী হিসেবে আমার ব্যক্তিগত কিছু কথা আছে এবং একজন নাগরিক হিসাবে এই বিষয়ে আমার মনে হয় যে আরেকটু মনোভাব পরিবর্তন করার প্রশ্ন আছে। কিন্তু তারেক রহমান একজন জাতীয় নেতা, তিনি একজন রাষ্ট্রনায়কোচিত ভূমিকায়, তাকে জনগণের বিপুল অংশ দেখতে চায়। পার্লামেন্ট মেম্বার এই কনসেপ্টটি, এটি সম্পর্কে যে একাডেমিক কনসেপ্ট, সেখানেই পার্লামেন্ট মেম্বারশিপকে নিয়ে আসতে হবে। জনগণের সমস্যা, লোকাল প্রয়োজন, এটি মেটানো
এটি মোটামুটি নিশ্চিত সংবিধান অনুযায়ী, একাডেমিক অ্যাপ্রোচ অনুযায়ী এটি পার্লামেন্ট মেম্বারের কাজ না, বরঞ্চ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের স্বার্থেই পার্লামেন্ট মেম্বারদের এই যে গম চাল ভাগাভাগি করা, এলাকার উন্নয়ন, এসব বিষয় থেকে যতটা সম্ভব বের করে নিয়ে আসতে হবে। কারণ পার্লামেন্ট মেম্বার যদি তার মূল কাজটি হয় আইন প্রণয়ন, তাহলে তিনি জনগণের সংকট যদি শোনেন, তিনি রাস্তাঘাট মেরামত, নির্মাণ, গম চাল ভাগ করা, স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন, এগুলো যদি এমপিরা করেন, তাহলে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, তাদের কাজটা কি হবে? ফলে এই যে দীর্ঘদিনের যে কনফ্লিক্ট, স্থানীয় সরকার ব্যবস্থায় এমপিদের যে হস্তক্ষেপ, যেগুলো নিয়ে নানা কথা আছে, সেখান থেকে এমপিদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটি একটি প্রচণ্ড রকমের একাডেমিক কার্যক্রম। পার্লামেন্ট মেম্বার আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় আইন তিনি সে সম্পর্কে তিনি স্টাডি করবেন, তিনি ইতিহাস জানবেন, তিনি অর্থনীতি জানবেন, তিনি ভূগোল জানবেন, তিনি দেশের প্রয়োজনে আইন প্রণয়নে কি কি তথ্য উপাত্ত, এগুলো নিয়ে তার ব্যাপক লাইব্রেরি ওয়ার্ক, হোমওয়ার্কের প্রশ্ন আছে। শুধুমাত্র পার্লামেন্টে দাঁড়িয়ে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন, এই যোগ্যতা সম্পন্ন লোক দিয়ে পার্লামেন্ট চালালে সেটি পার্লামেন্ট শক্তিশালী পার্লামেন্টও হবে না, আর সেই নির্বাচিত প্রতিনিধি তিনি পার্লামেন্টিয়ান হবেন না। গম চাল ভাগ করে স্কুল কলেজের সভাপতি হয়ে রাস্তাঘাট নির্মাণ করে পার্লামেন্ট মেম্বারের এই কাজ সঠিকভাবে পালন করা সম্ভব না। আমরা অনুরোধ করতে চাই আমাদের তারেক রহমান সাহেব সহ আরও যারা রাজনৈতিক দল আছেন তাদের কাছে, যে পার্লামেন্ট মেম্বারশিপটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। মনোনয়নের প্রশ্নে এই বিষয়টিও গুরুত্বের দাবি রাখে, এমনটি আমরা এই সুযোগে বলে রাখলাম। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছে যে আপনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাশা করেন কিনা। খুব চমৎকার জবাব দিয়েছেন, অত্যন্ত সুন্দর, সময় উপযোগী জবাব, রাষ্ট্রনায়ক উচিত জবাব। তিনি উল্লেখ করেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটি তিনি নিশ্চিত করেছেন। তিনি প্রধানমন্ত্রী হতে চান না কিনা এটি তিনি দলের উপরে ছেড়ে দিয়েছেন। দল কি সিদ্ধান্ত নেবে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন এটি তো দল সিদ্ধান্ত নেবে। আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরে পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়, সেই বৈঠকেই প্রধানমন্ত্রী হিসাবে যোগ্যতম ব্যক্তির নাম প্রস্তাব হয়, সমর্থন হয়, সেভাবেই সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারেক রহমান সেই একাডেমিক অ্যাপ্রোচের উপরেই তার প্রধানমন্ত্রীত্বের বিষয়টি ছেড়ে দিয়েছেন। জনগণের মনে প্রত্যাশা বিএনপি নির্বাচনে ভালো ফলাফল করলে নিঃসন্দেহে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটি জনপ্রত্যাশা। কিন্তু তারেক রহমান সে ব্যাপারে নিজের আকাঙ্ক্ষা, নিজের ইচ্ছা তিনি ওইভাবে ব্যক্ত না করে অত্যন্ত পরিশীলিত এবং অত্যন্ত বিনয়ী জবাব দিয়েছেন যে এটি তিনি দেশের জনগণের পরে ছেড়ে দিয়েছেন। কারণ নির্বাচনে ফলাফলে জনগণ ফ্যাক্টর, আর নির্বাচনে ভালো ফলাফল করলে দলের পার্লামেন্ট মেম্বার বা পার্লামেন্টারি পার্টির বৈঠক দলের সিদ্ধান্তের উপরে তিনি এটি ছেড়ে দিয়েছেন। খালেদা জিয়ার নির্বাচন সম্পর্কে অবস্থানের প্রশ্নেও তিনি সুন্দর জবাব দিয়েছেন, যেই জবাবটি অত্যন্ত গঠনমূলক, যে এটি নির্ভর করে তার ফিজিক্যাল অ্যাবিলিটির পরে। আমরা জানি বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, সেটিও তিনি তার সাক্ষাৎকারের বক্তব্যে অ্যাড্রেস করেছেন যে আমি সুস্থ মাকে দেশে রেখে এসেছি, আমার মাকে আমি এখন যে অবস্থায় দেখছি তারপরে যে নির্যাতন নিবর্তন হয়েছে, তিনি সুস্থ থাকলে অবশ্যই নির্বাচনী প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করবেন। আমারও এরকম ধারণা, প্রত্যাশা, অনুমান বা নানা মাধ্যম থেকে আমরা শুনেছি যদি তিনি মোটামুটি মানসিকভাবে সুস্থ থাকেন, শারীরিকভাবে তিনি যদি চলার মতো সক্ষম থাকেন, তিনি হয়তো আমাদের সকলের মাথার উপরে তাজ হিসাবে ইলেকশনে অংশগ্রহণ করবেন, এমনটি তিনি ধারণা দিয়েছেন। আমরা সেরকমই প্রত্যাশা করি। সর্বশেষ তিনি আওয়ামী লীগের প্রশ্নে যে কথাটি বলেছেন সেটি দিয়েই আমি আজকের আলোচনা শেষ করতে চাই। এমন একটা ধারণা কিছুদিন আগেও দেওয়া হতো যে সংস্কার এবং বিচার কাজ শেষ হওয়ার পরে বাংলাদেশের নির্বাচন হতে হবে। বিএনপি নির্বাচন কেন চায়, আগে চেয়েছে, দ্রুত চেয়েছে, নিশ্চয়ই আজকের বাস্তবতায় সকলে সেটা বুঝতে সক্ষম হয়েছেন। নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিকভাবে শক্তিশালী সরকার হয় না, এবং সেই সরকারের পক্ষে সংকট নিরসন করা যে সম্ভব না সেটি তো প্রমাণিত হয়েছে। এই যে বর্তমান সরকার, কোয়ালিটি পিপুল সেখানে আছে, কিন্তু তারা দেশের রাজনৈতিক ব্যবস্থাপনায় সুখকর কিছু দিতে পারেননি। এমনকি অর্থনীতি একটা জায়গায় স্থবির হয়ে পড়ে আছে। রাজনৈতিক সরকার আসার পরে দেশের এবং বিদেশের বিনিয়োগ হবে, এমনটি তো অর্থ উপদেষ্টা নিজে বলেছেন। ফলে রাজনৈতিক সরকার লাগবে, এটি বিএনপি প্রথম বুঝেছে।
এবং সেক্ষেত্রে ধারণা দেওয়া হতো যে নির্বাচিত হয়ে আসলে, একটি সরকার ক্ষমতায় আসলে তারা হয়তো, বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করলে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা হয়তো বিচারটা সঠিকভাবে করবেন না। তারেক রহমান আওয়ামী লীগের প্রশ্নে তিনি যেমন তার ক্ষুব্ধতার কথা বলেছেন, তার পরিবারের অত্যাচারের কথা বলেছেন, তার সুস্থ মা কেন অসুস্থ হলো প্রশ্ন তুলেছেন, তার ভাইকে, জীবিত ভাইকে বাংলাদেশে রেখে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই ভাই আজকে পৃথিবীতে নাই। তাদের যে স্বপ্নের বাড়ি, যেটি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, যেটি খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, সেটি ভেঙে গুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এমন অসংখ্য লক্ষ লক্ষ বাড়িঘর বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। জীবন ত্যাগ করে অনেকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই আওয়ামী নিষ্ঠুর নির্যাতনে। এসব বিষয়ে তিনি কঠোরতার সঙ্গে অ্যাড্রেস করেছেন, কিন্তু তিনি আক্রোশমূলক বা প্রতিহিংসামূলক কোনো কথা বলেননি। তিনি খুব স্পষ্ট ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন, যারা যেভাবে যে অন্যায় করেছে তার বিচার হতে হবে। দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কথাও তিনি বলেছেন, ব্যক্তি হিসাবে যারা অপরাধী তাদের বিচারও হতে হবে। বিচার হতেই হবে, ন্যায় সঙ্গত একটি সমাজ নির্মাণের স্বার্থেই বিচার হওয়ার বিষয়ে তিনি জোর দিয়েছেন। এখানে কোনো শৈথল্য তার মুখ থেকে, তার মুখাবয়ব থেকে বের হয়নি। তার কথার মধ্যে প্রচণ্ড দৃঢ়তা ছিল, কিন্তু তিনি কখনোই প্রতিহিংসা পরায়ণ বা আক্রোশমূলক কথা তিনি বলেন না। তিনি খুব ন্যায়সঙ্গতভাবে বলেছেন যে বিচার ভবিষ্যতের স্বার্থেই হওয়া দরকার, এবং আওয়ামী লীগের বিচার করার বিষয়ে তিনি অনমনীয় মনোভাবই প্রদর্শন করেছেন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে এটি তিনি জনগণের উপরে ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ যারা লুটেরা হিসেবে দেশের মানুষের কাছে প্রমাণিত, খুনি হিসেবে প্রমাণিত, তাদের ভাগ্য জনগণই নির্ধারণ করবেন। এই দলকে জনগণ আর গ্রহণ করবে না এরকম প্রত্যাশা করেই তিনি বলেছেন এটি জনগণের পরেই ছেড়ে দিলাম। অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বা সরকারি ক্ষমতার বলে নিষিদ্ধ না করার যে প্রসঙ্গটি বিএনপি দীর্ঘদিন থেকে বিএনপির মহাসচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ বলছিলেন, তিনি বাক্যটি সেভাবে ব্যবহার না করেই তিনি তার কথা দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে জনগণই নির্ধারণ করবে কোন রাজনৈতিক দল রাজনীতিতে প্রাসঙ্গিক এবং কোন রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক। তিনি সেক্ষেত্রে এটাও উল্লেখ করেছেন যে এত বড় অপকর্মের দায় যে দলের, যেই নেতৃত্বের, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে, এটিও তিনি তার বক্তব্যে প্রত্যাশা করেছেন।